হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আজকে আমরা পড়ব লাইফ সায়েন্সের ক্লাস 9 এর একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে জৈবনিক প্রক্রিয়া। তো আজ লাইফ সায়েন্সের জৈবনিক প্রক্রিয়ার প্রথম হচ্ছে উদ্ভিদ নিয়ে আলোচনা করে। তাহলে আজকে আমরা প্রথমে ইন্ট্রোডাক্টিভ পার্টটুকুই শুধু পড়ব সেইগুলো কি সেগুলো চলো জেনে নিই। প্রথমেই আছে সালোক সংশ্লেষের ধারণা। সালোক সংশ্লেষ জিনিসটা কি সেটা আমরা জানবো। এখানে দুটো কথার মিশ্রণে সালোক সংশ্লেষ কথাটির উৎপত্তি, তো সেটা আমরা জানবো। তারপরে জানবো সালোক সংশ্লেষের স্থান, কোন কোন জায়গায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তারপরে জানবো সালোক সংশ্লেষের উপাদান, কি কি লাগে। সালোক সংশ্লেষ একটা প্রক্রিয়া, সেটা করতে গেলে কিছু কিছু উপাদান লাগবে, সেই উপাদানগুলো কি কি সেটা জানবো। আর জানবো সালোক সংশ্লেষের রঞ্জক, কি কি রঞ্জক থাকে সেটা আমরা জানবো। তো আমরা এই বেসিক ইন্ট্রোডাক্টিভ পার্টটুকু আজকে পড়বো, নেক্সট দিন আমরা আলোচনা করব। তাহলে প্রথমে চলো জেনে নিই সালোক সংশ্লেষের ধারণাটা কি। সালোক সংশ্লেষ, যার ইংরেজি কথা কি ফটোসিনথেসিস, কথাটা কি ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষকে যদি আমরা ভাগ করি দুটো ভাগে, একটা হবে সালোক আর একটা হবে কি সংশ্লেষ। সালোক স আলোক, তাহলে কি আলোকে বোঝানো হচ্ছে। ফটো বা মানে আলো, আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ বা তৈরি করা। আলোর তাহলে আমরা কি বুঝতে পারলাম, আলোর মধ্যে যদি কিছু আমরা তৈরি করি, আলো দিয়ে যদি আমরা কিছু তৈরি করি, তাহলে সেটাকে আমরা কি বলবো, সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তাহলে জেনে নিই এই ফটোসিনথেসিস কথাটা প্রথম কে ব্যবহার করেন, চার্লস বার্নেস 1893 সালে প্রথম এই কথাটি প্রচলন করেন। এই কথাটি একটি গ্রিক শব্দ। তাহলে এখান থেকে অনেক শর্ট কোশ্চেন হয়। ফটোসিনথেসিস কথাটি কি, একটি গ্রিক শব্দ। ফটো কথার অর্থ হলো আলো, আর সিনথেসিস কথার অর্থ হলো সংশ্লেষণ। এটা প্রথম কে প্রচলন করেন, চার্লস বার্নেস। কত সালে, 1893 সালে। তাহলে বোঝা গেল যে সালোক সংশ্লেষ কথাটা কিভাবে এসেছে, তার মানে কি। চলো আমরা জেনে নিই এবার সংজ্ঞাতে বা কাকে বলে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়া বা এটাকে বলতে পারি আমরা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। সবুজ উদ্ভিদ গাছ, সালোক সংশ্লেষ প্রধানত কে করে, গাছ করে। ক্লোরোফিলের উপস্থিতিতে, যে সালোক সংশ্লেষের রঞ্জক আমরা একটা কথা বললাম, এরপরে আমরা জানবো ক্লোরোফিল হচ্ছে মেন জিনিস সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালানোর জন্য। উপস্থিতিতে বা ক্লোরোফিলের উপস্থিতিতে, সবুজ উদ্ভিদ ক্লোরোফিল প্রধানত কোথায় থাকে, আপাতত আমরা জেনে রাখছি ক্লোরোফিল থাকে পাতায়। পাতায় এই যে ক্লোরোফিল উপস্থিতিতে সূর্যালোকের শক্তি ব্যবহার করে, কি ব্যবহার করে, সূর্য আলোর শক্তি। আমি আগেই বললাম আলো ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্ভব নয়। শক্তি ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড ও জল থেকে শর্করা জাতীয় বা গ্লুকোজ, কার্বন ডাই অক্সাইড আর জল, কি লাগলো, কার্বন ডাই অক্সাইড আর জল শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং পদার্থ হিসেবে অক্সিজেন উৎপন্ন করে। তাকে আমরা কি বলবো, সালোক সংশ্লেষ বলবো। তাহলে আমরা কি কি জানলাম, সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে গেলে কি কি লাগবে। সবুজ উদ্ভিদ লাগবে, পাতায় ক্লোরোফিল লাগবে, কার্বন ডাই অক্সাইড লাগবে, আর কি লাগবে, জল লাগবে। তবে গাছ তার খাদ্যটা তৈরি করতে পারবে, যে খাদ্যটার কি নাম, শর্করা জাতীয় খাদ্য, ইংলিশে বলে গ্লুকোজ, সেটা উৎপন্ন করে। আর কি উৎপন্ন করে, আর উৎপন্ন করে অক্সিজেন, যেটা আমরা প্রাণীরা গ্রহণ করি। এই গোটা প্রক্রিয়াটা যদি না হতো তাহলে কিন্তু প্রাণী বা আমরা কেউ এই শ্বাস নিতে পারতাম না। তাহলে গোটা জীবজগৎকে কে ধরে রাখছে, এই একটা প্রক্রিয়া যার নাম সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তাহলে চলো দেখে নিই এই প্রক্রিয়া কিভাবে কাজ করে। প্রথমে কি দেখতে হবে, 6 অণু CO2 মানে আমরা কি জানি, কার্বন ডাই অক্সাইড। প্রকৃতি থেকে কার্বন ডাই অক্সাইড কয় অণু নিতে হবে, 6 অণু, 6 অণু নিতে হবে। তারপরে 12 অণু জল, কি H2O, 12 অণু কি নিতে হবে, জল নিতে হবে। জল কিভাবে নিবে, মূল রোমের সাহায্যে। গাছ জল নাই, আমরা সেটা জানি। মাছ গোড়ায় কোথায় জল দিই, গাছের
আমরা গোড়ায় জল দিই, তাহলে সেই মূল রোমের মাধ্যমে গাছ জলটাকে শোষণ করে। আর লাইট মানে কি? সূর্যালোক, প্রকৃতির লাইট। আর হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল আমরা কোথায় জানি? পাতায় থাকে। পাতার কোথায় থাকে সেটা আমরা পরে জানবো। আপাতত আমরা কোথায় জানি যে ক্লোরোফিল কোথায় থাকে? পাতায় থাকে। সেখান থেকে কি তৈরি করে? C6H12O6, C6H12O6 প্লাস আর কি তৈরি করে? এই C6H12O6 হচ্ছে গ্লুকোজ বা গাছের খাদ্য। আর কি তৈরি করে? অক্সিজেন তৈরি করে, যেটা আমাদের খাদ্য, তাই তো? তারপরে বলছে সালোক সংশ্লেষের স্থান। কোথায় কোথায় সালোক সংশ্লেষ হয়? ক্লোরোফিল যুক্ত উদ্ভিদের দেহাংশ, যেখানে ক্লোরোফিল থাকে, উদ্ভিদের কোন কোন জায়গায় সালোক সংশ্লেষ ক্লোরোফিল যুক্ত থাকে? সেটা হচ্ছে সবুজ পাতা, ফুলের বৃতি, যে সবুজ বৃতিগুলো হয়, জবা ফুলের দেখবে সবুজ বৃতি হয়, সেই সবুজ বৃতি। সবুজ পাপড়ি, কিছু কিছু ফুলের পাপড়ি কি হয়? সবুজ হয়। সবুজ কাণ্ড, কাণ্ড সবুজই হয়। সবুজ মূল, কিছু কিছু মূল সবুজ হয়, সেখানে ক্লোরোফিল থাকে। সবুজ শৈবাল, মশ, ফান সবকিছুতে। আর কি কি থাকে? এককোষী জীব, যারা মূলত একটি কোষ নিয়ে গঠিত, তাদের মধ্যেও কিন্তু ক্লোরোফিল থাকে, সেখানেও সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়। যেমন ইউগ্লিনা, ক্রাইস্যাম্বা, রেডিওসিউমোডোমোনাস আর রেডোস্পাইরিলাম, এই সব কিছুতেই এগুলো এক ধরনের কি? ব্যাকটেরিয়া। এই দুটো কি? ব্যাকটেরিয়া। এবার আমরা জানবো যে প্রধান কোন স্থানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। পাতার মেসোফিল কণা। কোথায়? পাতার মেসোফিল কণায়। মেসোফিল কণা কোথায় থাকে? পাতার মধ্যে থাকে। তাহলে সেখানে কি তৈরি হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সেই জায়গাটাতে সম্পন্ন হয় এবং সেখান থেকেই উৎপন্ন হয় শর্করা জাতীয় খাদ্য। বলছে সালোক সংশ্লেষের উপাদান, তাহলে কি কি লাগবে, কোথায় হবে আমরা জানলাম। এবার আমরা জানবো কি কি লাগবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার। এখানে কিছু প্রধান উপাদান আছে আর কিছু সহকারী উপাদান আছে। প্রধান উপাদান কি? সূর্যালোক, সূর্যের আলো। নেক্সট কি? সবুজ রঞ্জক পদার্থ। কিছু সবুজ রঞ্জক পদার্থ কি? ক্লোরোফিল, এগুলো। আর কি? কার্বন ডাই অক্সাইড CO2, আর হচ্ছে জল H2O। এরপর আছে সহকারী উপাদান। সহকারী উপাদানগুলি কি কি? ADP, অ্যাডিনোসিন ডাইফসফেট। ADPটা রাসায়নিকভাবে ATP তে পরিণত হয়। ATP জিনিসটা কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে আমরা জানলাম ADP কি হয়? রাসায়নিক প্রক্রিয়ায় ATP তে পরিণত হয়। তবে এগুলো হচ্ছে ইনডিরেক্টলি কাজ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। ডিরেক্টলি কাজ করে কোনগুলো? সূর্যালোক, সবুজ রঞ্জক পদার্থ, কার্বন ডাই অক্সাইড আর জল। আর কি লাগছে? NADP, আর লাগবে RUBP। এগুলো সব সহকারী পদার্থ। তারপরে আমরা জানবো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কিভাবে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করছে। প্রথমে আমরা দু ধরনের উদ্ভিদ জানি, স্থলজ উদ্ভিদ যারা স্থলে জন্মায় আর জলজ উদ্ভিদ যারা জলে জন্মায়। তাহলে আমরা প্রথমে জানি যে স্থলজ উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে। স্থলজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডটা নেয় কিসের সাহায্যে নেয়? ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে। প্রথমে CO2টা, তোমরা একটা ছবি আমি এখানে অ্যাটাচ করেছি দেখতে পাবে, CO2টা প্রথমে কোথায় প্রবেশ করে? পাতায় প্রবেশ করে। ক্লোরোপ্লাস্টে CO2 ব্যবহৃত হয়। ক্লোরোপ্লাস্টে কি ব্যবহৃত হয়? CO2 ব্যবহৃত হয়। সেখান থেকেই কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয় আর উদ্ভিদের খাদ্য হয়। গ্লুকোজটা কি? উদ্ভিদের খাদ্য। আর তারপরে সেটা কোনটা উপজাত পদার্থ হিসেবে বার করে দেয়? আমি আগেই বললাম O2, অক্সিজেনটা গ্লুকোজ, যেটা উপজাত পদার্থ রূপে গাছ বার করে দেয়। এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় স্থলজ উদ্ভিদ। আর হচ্ছে জলজ উদ্ভিদ। জলজ উদ্ভিদ কি? মূলত জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডটাই তারা ব্যবহার করে। প্রকৃতি থেকে তারা নিয়ে যেটা জলের মধ্যে দ্রবীভূত CO2 সেটাই তারা ব্যবহার করে। তাহলে এবার আমরা জেনে নিই কার্বন ডাই অক্সাইডের ভূমিকা। কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রধান কাঁচামাল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান কাঁচামাল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। উৎপন্ন গ্লুকোজের কার্বন, অক্সিজেন পরিবেশ থেকে CO2 গৃহীত হয়। যে উৎপন্ন গ্লুকোজটা তৈরি করলো
গাছ সেইটার মূল যে কার্বন ডাই অক্সাইড লাগছে আর জল লাগছে, কার্বন ও অক্সিজেন লাগছে, সেটা পরিবেশ থেকে CO2 থেকে কিন্তু গৃহীত হয়। অঙ্গার আত্তীকরণ ঘটে। তোমরা এখন অনেকেই বলবে যে অঙ্গার আত্তীকরণ জিনিসটা আবার কি? অঙ্গার হচ্ছে মূলত কার্বন, CO2 এর যে কার্বন সেই উদ্ভিদ দেহাংশের সঙ্গে মিলে যাচ্ছে, সেটাই হচ্ছে অঙ্গার আত্তীকরণ। তাকে আমরা বলবো অঙ্গার আত্তীকরণ। তাহলে বোঝা গেল। তারপরে আমরা পড়বো জল বা H2O। H2O কিভাবে? স্থলজ উদ্ভিদ কিভাবে দেখি আমরা করছি। স্থলজ উদ্ভিদ কোথা থেকে নেয়? এই যে মূলরোম থেকে কি নিচ্ছে? জলটা নিচ্ছে। কোন জল নিচ্ছে? কৌশিক জল নিচ্ছে। কৌশিক জল জাইলেম কলা, কি জাইলেম কলার মাধ্যমে। কার মাধ্যমে নিচ্ছে? জাইলেম কলা। জাইলেম কলাটা কি আমরা জানি? পরিবহন করে। যে নিচু থেকে উঁচুর দিকে, মানে নিচ থেকে ওপর দিকে কি প্রক্রিয়া? জাইলেম কলা নিচ থেকে জল ওপর দিকে তোলে, আমরা জানি। এরপরে কি প্রক্রিয়ায় সেটা সম্পন্ন হয়? অভিস্রবণ প্রক্রিয়ায় সেটা সম্পন্ন হয়। অভিস্রবণ প্রক্রিয়াটা কি? কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানে যে পরিবহনটা হয় তাকে আমরা কি বলবো? অভিস্রবণ প্রক্রিয়া। আর জলজ উদ্ভিদ কিভাবে নেয়? জলজ উদ্ভিদ জল থেকেই তো নেবে, তাই না? জল তো আমরা গোড়ায় জল দিচ্ছি, সেই জলটাই তো ব্যাপন প্রক্রিয়ায় উপর দিকে উঠছে, সেখান থেকেই জল পাচ্ছে। তাহলে আমরা এখানে জানি এবার ভূমিকাটা। সালোক সংশ্লেষের সময় জল বিশিষ্ট হয়ে H+ এবং OH আয়নে উৎপন্ন করে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যখন সম্পন্ন হয় তখন জল দুভাগে ভেঙে যায়। একটা হচ্ছে H+ যাকে বলে হাইড্রোজেন আয়ন, আর OH- যাকে বলে হাইড্রক্সিল আয়ন। এই দুটো আয়ন উৎপন্ন করে। এবার যে এই OH আয়নটা ক্লোরোফিল অণুকে প্রদান করে। OH আয়ন কি করে? ক্লোরোফিল অণুকে প্রদান করে। আর এখান থেকেই তৈরি হয় আমাদের গ্লুকোজ। তোমরা এই ছবিটা দেখলে বুঝতে পারবে ভালো। CO2 হাইড্রোজেন CO2 এর সঙ্গে যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি করে। আবার জল ভাঙলে কি পাওয়া যায়? O2 উৎপন্ন হয়। জল ভাঙলে কি উৎপন্ন হয়? O2 উৎপন্ন হয়। এই উপজাত পদার্থ যে অক্সিজেন উৎপন্ন করে তার উৎস হলো জল। জল থেকে কি তৈরি হয়? O2 তৈরি হয় বা আমাদের অক্সিজেন তৈরি হয়। নেক্সট আরেকটা জিনিস হচ্ছে সূর্যালোক। আমি আগেই বলেছি আলো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্টস। তাহলে সূর্যালোক কিভাবে করে? সূর্যালোকের একটা আছে ফোটন কণা। সূর্যালোক কিসের সাহায্যে উত্তেজিত করে ক্লোরোফিলকে? ফোটন কণার সাহায্যে। কি করে? উত্তেজিত করে। কাকে উত্তেজিত করে? ক্লোরোফিলকে। এই যে সূর্যালোক এলো, এটা ফোটন কণার মাধ্যমে উত্তেজিত করলো কাকে? এই ক্লোরোফিলটাকে। এবার ক্লোরোফিলটা কোথায় থাকে জানো? এই যে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট, এই জায়গাটাকে বলছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের এই যে গানা, এই যে এই টিপ্পি বা তুমি যা বলো গুটির মতো যে গোল গোল অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রানা। তাহলে এর মধ্যে থাকে কি? ক্লোরোফিল থাকে। তাহলে ক্লোরোফিল কণাকে সক্রিয় করে। আমি আগে বললাম উত্তেজিত করে। তাহলে তোমাকে এটা জানতে হবে এটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ক্লোরোফিল কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। সূর্য আলো পাবে, সূর্যের আলো পাবে, তবেই কিন্তু সে সক্রিয় হবে এবং উত্তেজিত করবে। তারপরে বলছে সৌরশক্তি। সৌরশক্তি কি করবে? রাসায়নিক শক্তি। সৌরশক্তি কিসে রূপান্তরিত হবে? রাসায়নিক শক্তিতে। এটিপি অণুর মধ্যে আবদ্ধ হয়। রাসায়নিক শক্তিতে এটিপি থাকে। এটিপি থেকে কি তৈরি হয়? আমি আগেই বলেছি এডিপি থেকে এটিপি তৈরি হয়। তারপরে বলছে স্থৈতিক শক্তি। শর্করা জাতীয় খাদ্যের মধ্যে আবদ্ধ হয়। রাসায়নিক শক্তিটা কিসে রূপান্তরিত হয়? স্থৈতিক শক্তিতে, যেটা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাহলে সূর্যালোকের শক্তি। তারপরে বলছে সূর্যালোকের ক্লোরোফিল দ্বারা সংশ্লেষিত হয়। এই শক্তি জলকে কি করে? ভেঙে দেয়, যেটা আমি বললাম। এই শক্তি CO2 খাদ্য তৈরি করে। বোঝা গেল তাহলে সূর্যালোক কিভাবে ভূমিকা পাচ্ছে। এরপরে আমরা আলোচনা করব সালোক সংশ্লেষীয় রঞ্জক। কি কি ধরনের রঞ্জক হয়? দু রকম রঞ্জক হয়। এক হচ্ছে ক্লোরোফিল আর একটা হচ্ছে ক্যারোটিনয়েডস। দু রকম
রঞ্জক হয়, যার সাহায্যে মেনলি কিন্তু খাদ্যটা তৈরি হয়। আমি আগেই বললাম যে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে কিন্তু ক্লোরোফিলের অবস্থান। ধরো ক্লোরোপ্লাস্টের গ্রানা, এই যে গোটাটা থাকছে, এই গোটাটাকে বলছে ক্লোরোপ্লাস্ট। আর এর যে মেথরে আমি বললাম গুটির মতো কিছু অংশ, এটাকেই আমরা কি বলবো? গ্রানা। গ্রানার মধ্যে কি থাকে? ক্লোরোফিল থাকে। এই ক্লোরোপ্লাস্ট কতগুলি ভাগে বিভক্ত। ক্লোরোফিল CHA, ক্লোরোফিলের CHA, CHL, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি আর ক্লোরোফিল ই। ক্লোরোফিল এ হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে। আমরা যখন পরের দিন প্রক্রিয়াগুলো পড়বো তখন জানবো যে ক্লোরোফিল এর কি কাজ। মুখ্য ভূমিকা পালন করে, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্লোরোফিল এ। ক্লোরোফিল বি কি করে? সবুজ উদ্ভিদ ও সবুজ শৈবাল। আর ক্লোরোফিল সি, ডি, ই হচ্ছে শৈবাল গোষ্ঠীর জন্য কাজ করে। সৌরশক্তি ফোটন কণা শোষণ করে। সৌরশক্তি কি করে? ফোটন কণা শোষণ করে। তারপরে জলের আত্তীকরণ ঘটে। আমি আগের স্লাইডে যদি যাই তাহলে আমি তোমাকে এখানে বললাম না যে এখানে আমি বললাম না যে জলের আয়নীকরণ, আত্তীকরণ একই ঘটনা। জলকে ভেঙে কিন্তু দুটো হচ্ছে, H2 হাইড্রোজেন আর OH মাইনাস হাইড্রক্সিল। এখান থেকেই যেভাবে খাদ্যটা তৈরি হয়, ঠিক সেই কথাটাই এখানে বলেছে, জলের আত্তীকরণ ঘটায়। আরেকটা হচ্ছে ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস কথাটা যদি আমি উচ্চারণ করি তাহলে এখানে দুটো জিনিস থাকবে, ক্যারোটিন আর হচ্ছে জ্যান্থোফিল, দুটো। ক্যারোটিন মূলত কমলা ও হলুদ রঙের, যেগুলো আমরা বলি না যে ক্যারট মানে গাজর, টমেটো, এগুলোর মধ্যে কি থাকে? ক্যারোটিনয়েডস থাকে। আর জ্যান্থোফিলও কি রঙের হয়? হলুদ রঙের হয়। তাহলে এদের কি ভূমিকা দেখা যাক। সূর্যালোক শোষণ করে ক্লোরোফিলকে শক্তি প্রদান করে। ক্যারোটিনয়েডস কি? সূর্যালোকের আলোটা শোষণ করে ক্লোরোফিলকে শক্তি। এরা কিন্তু ইনডিরেক্ট হিসেবে কাজ করে। ক্লোরোফিল যেমন ডিরেক্টলি কাজ করে খাদ্য তৈরিতে, আর এই ক্যারোটিনয়েডস এরা হচ্ছে ইনডিরেক্টলি কাজ করে। আর অতিরিক্ত আলোর ক্ষতিকারক প্রভাব থেকে ক্লোরোফিলকে রক্ষা করে। অতিরিক্ত যদি সূর্যালোক পড়ে সেটাও কিন্তু ক্লোরোফিলের হাত থেকে ক্লোরোফিলকে রক্ষা করে, কিন্তু এই ক্যারোটিনয়েডস। তো নেক্সট দিন আমরা এই প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই অবধি। যদি কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেগুলো আরো ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করতে পারো এবং ফেসবুকে ফলো করতে পারো।